আমি সেনাবাহিনীর পক্ষ থেকে যে অবস্থান নেওয়া হলো এটাকে আমি ওয়েলকাম করি, যদিও কিছু অস্পষ্টতা আছে। কারণ যে ব্রিফিং হয়েছে সেখানে তাদেরকে যেভাবে রাখা হয়েছে, আমরা যে মেজর জেনারেল ব্রিফ করলেন তিনি এক ধরনের ইঙ্গিত দিয়েছেন এটা সেনা আইনে হচ্ছে। কারণ উনি বলছিলেন যে 9 জন অবসরপ্রাপ্ত আছে, তাদের ব্যাপারে সেনা আইন সেভাবে কার্যকর না, বাকিটার বলেননি। সো তাদেরকে যেভাবে ডাকা, যে জায়গায় রাখা, এগুলো সেনা আইনে অভিযুক্তদের জন্য যা করা হয়। কারণ যদি সেটা না হতো তাহলে তো কোর্টে প্রডিউস করার কথা ছিল, এটা হয়নি এখন। এবং চিফ প্রসিকিউটর আইসিটির দাবি করছেন যে তাদেরকে অফিসিয়ালি কিছু জানানোও হয়নি, সুতরাং তারা এটাকে কোনোভাবেই কোনো আটক বা হেফাজতে রাখা হিসাবে তারা অ্যাগ্রি করছেন না। একটা জিনিস একটু অফ টপিক হলেও বলে রাখি, আমি চাই যে এই জিনিসটি কিছুটা বৈপরীত্য বা দ্বিমত আছে সম্ভবত। মানে প্রথম কথাটা হচ্ছে সেনা আইনে আপনি চিফ প্রসিকিউটর যেটা বললেন এসব অপরাধ সংজ্ঞায়িত না, বিচার করা যাবে না। আর যদি যায়ও, আমাদের আইসিটিতে আর্টিকেল 3(1)A খুব ক্লিয়ারলি বলছে এই ধরনের অর্গানাইজড যেসব ফোর্স আছে তাদেরকে আপনি আসলে বিচার করতে পারেন, এটা দেশে অথবা বিদেশে। আমরা যদি যুদ্ধ করি তখন যদি অন্য কোনো দেশেরও হয়ে থাকে তাদেরকে এই আইনের অধীনে বিচার করা যাবে। এবং আর্টিকেল 47 অনুযায়ী যেটা হয় যে এন্টার একটা খুবই সুপিরিয়র একটা অবস্থান দেয়া আছে, যেটা ইভেন ফান্ডামেন্টাল রাইটস যেগুলো ভায়োলেট করেও যদি মনে হয় তারপরও সেটার বিরুদ্ধে কিছু বলা যাবে না। কারণ সর্বশেষ যে ধারাটা যুক্ত করা হয়েছে যে তাদের চাকরিচ্যুতি হয়ে গেছে, এটাও অ্যাপারেন্টলি আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সাথে কনফ্লিক্ট করে। কিন্তু যেহেতু এটা এই ধরনের সো এটা এই ধরনের একটা শক্তিশালী আইন, আইনটা নিয়ে ডিবেট হইতে পারে, কিন্তু এই আইনে হবে। এবং সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, এবং আমরা মানে কতগুলো বাস্তবতা মেনে নেওয়া উচিত। অভিযুক্ত আছেন, রিটায়ার্ডরা আছেন, যারা সার্ভিং অফিসার্স, খুবই হাই র্যাঙ্কিং অফিসিয়ালস। মেজর জেনারেল আছেন একজন, ব্রিগেডিয়ার জেনারেল 4 জন বা 5 জন, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল একজন মাত্র মেজর, বাকিরা ওপরের। সো এটা নিয়ে কোনো অস্পষ্টতা থাকা উচিত না, মানে দুই পক্ষ দুই দিক থেকে মন্তব্য করছে, মুখোমুখি দাঁড়া করানো উচিত না। না, যেমন এখানে একজন মেজর জেনারেল ব্রিফ করছেন, এদিকে আইসিটির যিনি চিফ প্রসিকিউটর, আমরা যদি তার ওই যে ইনফ্লেকশন অফ ল্যাঙ্গুয়েজ বা ভয়েস যদি বলি, উনি যা বলছেন কন্টেন্ট শুধু না, যে ঢঙে বলছেন, তাতে মনে হচ্ছে পরস্পরের মধ্যে কিন্তু দূরত্ব আছে। অথচ এই দুটো জায়গা থেকে কিন্তু সেনাবাহিনীর সাথে এই প্রসিকিউটররা বসে, চিফ প্রসিকিউটরদের একটা মিটিং হতে পারতো, এটা কেন কীভাবে তাদেরকে ব্যাখ্যা করে দিয়ে বোঝাতে পারতেন, বুঝিয়ে সব কিছু তাদের মতো করে করার স্কোপ ছিল, হওয়া উচিত হবে। কারণ আমরা একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা নিশ্চিতভাবে চাইবো ন্যায় বিচার নিশ্চিত হোক, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর মতো একটা খুবই সেন্সিটিভ জায়গা আমাদের তো আছে, এবং আমরা কিছু করার নেই। দীর্ঘদিন থেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বা অনেক কিছুর ক্ষেত্রে আমাদের এক ধরনের সেন্সিটিভিটি ছিল, এটা আমাদের চর্চার মধ্যে ছিল। এখন মুক্ত হয়ে আমরা আবার এমন কিছু বলে না ফেলি যেটা অ্যাজ এ হোল সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে বিতর্কের মধ্যে ফেলে দেয়। ডিজিএফআই অ্যাবলিশ করে দাও, এ ধরনের কথাবার্তা আছে। এটা কিভাবে এটা প্রতিষ্ঠান সমস্যা করেছে, কিন্তু ডিজিএফআই ছাড়া তো চলবে না। আপনি এটার নাম পাল্টাতে পারেন না, যাই করেন, ও যে কাজটা করে, ওর কিছু কাজকে নিয়ে আমরা স্ট্রংলি ডিনাউন্স করি, যেটা লিটন ভাই বললেন যে গোয়েন্দা কার্যক্রমের পরিধি বেঁধে দেয়া, যেটা বিশেষত একটা গোয়েন্দা পরিদপ্তর দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণে যখন ভূমিকা রাখে, তখন আসলে তার কাজের পরিধি বেঁধে দেয়া একদম তাই, ওগুলো করতে হবে, সেগুলোই বলছি। এবং কারা কারা জড়িত ছিল তাদেরও যে বিচারের মাধ্যমে পথ খুললো সেটাও ঠিক আছে, কিন্তু আমি খুব এক্সপ্লিসিটলি না হলেও সেনাবাহিনীর প্রতি অ্যাজ এ হোল একটা আক্রমণাত্মক ঢং, আক্রমণাত্মক ভঙ্গি, নানান গুজব ছড়িয়ে দেয়া, যেটা যখন এই যে এনাদেরকে হেফাজতে নেওয়া হচ্ছে, তার আগে তো এই গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে সেনাপ্রধান বাধা দিচ্ছেন, এগুলো জেনারেলরা বসে গেছেন, মানে যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে এমন ইনফ্লুয়েন্সাররা এই কথাগুলো বলছেন। আমি প্রচুর মানুষকে রেজোনেট করতে দেখছি এটার সাথে, যে ওনারা সবাই একত্র হচ্ছেন, এটা ঘটিয়ে ফেলবেন। গতকাল রাতে সেটা মোটামুটি মিথ্যা প্রমাণ হয়ে গেল না? একদম একদম। কিন্তু ওই যে একটা অস্থিরতা তো রয়ে গেল, এবং মানুষের মধ্যে পারসেপশন রয়ে গেল এখনো, যে দেখুন সেনাপ্রধানকে প্রায় বলে কেষ্টা বেটা চোরের মতো, মানে উনি চোর, উনি কি সব বাধা দিচ্ছেন, অথচ সুন্দর মতো কিন্তু আমরা জানলাম যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, অথচ হলো। তারপর এখন এই যে কুয়ের কথা বলা হলো, সেটা রেসপন্ড করে না। আমরা মানুষের সেন্সিটিভ, মানে খুবই সেন্সিবল আচরণ হয়েছে বলে মনে করি, এবং যত সক্ষম মনে হচ্ছিল এই ধরনের প্রোপাগান্ডা বা গুজবকে, সেটা অত সক্ষমতা নেই। কিন্তু তারপরে এই চর্চাগুলো আছে, এই চর্চাগুলো যেন না হয়। এবং আমাদের মনে রাখতে হবে কোনো একটা মানে ফর্মে, যদি আমাদের মাঠে কিন্তু এখন সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, কোনো একটা জায়গায় যদি জনগণের সাথে গ্যাপ তৈরি হয়, যদি পারস্পরিক সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়ে যায়, সেটা ভুলে। এবং এই চেষ্টা সব দিক থেকে আছে। সজীব ওয়াজেদ জয় একটা এআই জেনারেটেড ছবি, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে পুলিশরা ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, প্রিজন ভ্যান থেকে নামাচ্ছেন, এরকম একটা ছবি স্ট্যাটাস, দুইজন মনে হচ্ছে শূন্যও ভেসে আছে এরকম স্ট্যাটাস দিচ্ছেন। তার মানে এই যে একটা সংঘবদ্ধ
চর্চা বা চেষ্টা, এটা কার চেষ্টা বুঝতে হবে। সজীব ওয়াজেদ জয় যে জিনিসটা খেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে স্ট্যাটাসটা শেয়ার করছেন, সেটা যদি অ্যাপারেন্টলি আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাপারেন্টলি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরও কেউ করে, এটা কার পারপাস সার্ভ করে এটা আমাদের বুঝতে হবে। সো এই টার্মোয়েলের টাইমে এটা অনেক মহল থেকেই কিন্তু হচ্ছে, শুধু যে সজীব ওয়াজেদ জয় তা না, আমাদের এই প্রান্ত থেকেও এটা হচ্ছে। এবং এই জন্য বলছি যে যারা সজীব ওয়াজেদ জয় যে কাজটা করছে, সেটা যদি আমাদের প্রান্ত থেকে কেউ করে, তাদের উদ্দেশ্য কিন্তু মিলে যায়, সেটা হচ্ছে ডিস্টেবিলাইজ করার একটা চেষ্টা, এবং ঝুঁকিতে পড়ে যায় জাতি। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। সো আমি মনে করি আমাদের এই পদক্ষেপ শুরু হয়েছে, কিন্তু এটা খুবই ডেলিকেটলি, খুবই সফিস্টিকেটেড ওয়েতে এটা আসলে করতে হবে। এবং সবচেয়ে জরুরি কথা, পারস্পরিক আলাপ আলোচনা জরুরি। সেনাবাহিনীকে, এত বড় একটা প্রতিষ্ঠানকে, এবং আমরা সব কিছুর পরও যদি বলি, আমি একদম খোলাখুলি বলে ফেলি, মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বিজয় হতোই। সেনাবাহিনী যদি সর্বভাবে গুলি করতেও যেত, হয়তো আরো কয়েক হাজার মানুষ মরে যেত, কিন্তু এই যে কত হাজার মানুষ মারা গেল না, শেষ পর্যন্ত যে সেনাবাহিনী তাদের এই দায়িত্বশীলতার পরিচয় দিল এই সেনা প্রধানের নেতৃত্বে, এই বাহিনীটার প্রতি আমাদের ওই সম্মানের জায়গাটা একটু রাখতে হবে নিশ্চিতভাবে। এবং আমাদের সন্তান যারা অভিযুক্ত হয়েছেন, ইভেন এই যে তাদেরকে দানবে পরিণত করা হয়েছে তাদের কাজের জন্য, এরা এই মাটির সন্তান। সো তাদেরও আমরা ন্যায় বিচার চাই, আমাদের কোনো প্রতিহিংসা, প্রতিশোধ, আমরা তুমি আমাকে এই করেছো, আমি মাইকেল দা এখানে আছেন, আমি জানি তারা কি বিভৎস সময়ের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু আমি নিজে বিশ্বাস করি ভুক্তভোগীরাও কোনো প্রতিহিংসা পরায়ণতা বা প্রতিশোধ পরায়ণতা, ওনারা ন্যায় বিচার চাইছেন। আমরা ন্যায় বিচার চাই, সেটাকে সুন্দরভাবে সফিস্টিকেটেড ভাবে যাতে হয়, যাতে ভুল বোঝাবুঝি না হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ভুল বোঝাবুঝি তৈরির চেষ্টার জন্য কেউ না করে। এক ধরনের চেষ্টা আছে, দেখবেন এখন ডক্টর ইউনূসকে সরিয়ে ফেলা যায় কিনা সেই আলাপ আছে, এবং নানান রকম আলাপ শোনা যায় যে অন্য কাউকে বসিয়ে এই সরকারটাকে আবার কন্টিনিউ করানো যাবে কিনা। একটা জিনিস খুবই স্পষ্ট, কিন্তু তাদের যাবতীয় সব কর্মকাণ্ডের উদ্দেশ্য আপনি যদি একত্র করে ফেলেন, যেমন ধরুন মিলিটারি চিফের কথা এসছে, তাকে সরিয়ে ফেলতে হবে, মানে এই মানুষটার অভিযোগ, বিরুদ্ধ অভিযোগ, উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, আছেন এখনো, এবং উনি ভারতের নাকি এজেন্ট ইত্যাদি ইত্যাদি। অথচ শেখ হাসিনা যদি থেকে যেতেন, আপনারও সমস্যা হতো, আপনি একটা পর্যায়ে রাস্তায় নেমে গেছেন, কিন্তু এক নম্বরে ফাঁসি আসামি হতেন জেনারেল ওয়াকার, এজেন্ট ইট, কোর্ট মার্শালে ওনার ফাঁসি হতো। সো এই ঝুঁকি তো উনি নিলেন। সমস্যা আসলে অন্য জায়গায়। দেখুন, প্রত্যেকে টার্গেট হচ্ছে, যেমন আমি ব্যক্তিগতভাবে যাদের কথা বলছেন তাদের টার্গেট হয়েছি, কারণ আমরা নির্বাচনের কথা বলছি। আমরা মনে করছি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা লাগবে, খুব জরুরি, এবং যেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সো ওটা ইউনূসের সরকারের, হ্যাঁ, এটা হয়তো সমালোচনা করতে পারেন একজন মিলিটারি চিফ, এভাবে বলতে পারেন কিনা, কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে উনি বলেছেন, এটাকে আমি আর ওই সমালোচনায় না গিয়ে বলছি, কিন্তু উনি বলেছেন তো নির্বাচনের কথা, স্পষ্টভাবে ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন। এবং উই আর লাকি, এই ধরনের টার্মোয়েলের টাইমে এই ধরনের আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মিলিটারি চিফরা খুবই অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠেন, তাদের মোক্ষম একটা সুযোগ তৈরি হয়। অগাস্টের, আপনি মাঠে ছিলেন মঞ্জুর, অগাস্টের প্রথম দিকে 1, 2, 3 তারিখের দিকে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান হয়েছে তো। সো ওই সময় যদি তারা দায়িত্ব নিয়ে নিতেন, ক্ষমতা নিয়ে নিতেন, এদেশের মানুষজন মেজরিটি, আমরা হয়তো এটা সমালোচনা করতাম, কিন্তু মেজরিটি সমর্থন করে ফেলতে হয়তো, মানে শেখ হাসিনা থেকে তো আমরা মুক্তি চাচ্ছিলাম, তো উনি এগুলো করেন না, উনি নির্বাচন চান। তাহলে দেখুন, যাবতীয় সব কর্মকাণ্ড আপনি মিলিয়ে ফেলতে পারবেন। উনি কেন টার্গেট? কারণ এটা